নমস্কার। শুকতারায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ আমাদের নিবেদন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একটি প্রেমের গল্প, কে শত্রু কে বন্ধু। তো আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। দোতলা বাসের জানলার ধারে বসবার জায়গা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকটা দূরে যেতে হবে। বাসের অল্প আলোয় একটা বই খুলে পড়ছিলাম। কতটা সময় কেটে গেছে খেয়াল করিনি। হঠাৎ চোখ তুলে বাইরে তাকিয়ে দেখি আমার গন্তব্য পেরিয়ে গেছে। রাত প্রায় 9:30। ব্যস্ত হয়ে বই মুড়ে দাঁড়ালাম। বাসে তখন বেশ ভিড়। আমার সিট ছেড়ে সবেমাত্র বাইরে এসেছি, হঠাৎ আমার চোখে জগৎ সংসার অন্ধকার হয়ে গেল। আমি পা তুমড়ে বসে পড়লাম। উফ করে একটা আওয়াজ করেছিলাম, শুধু হাত দিয়ে ঢেকে ফেলেছিলাম মুখ। তারপর কয়েকটা মুহূর্ত কিছুই শুনতে পাইনি, চোখেও দেখতে পাচ্ছিলাম না। একটু পরে আচ্ছন্ন ভাবটা কেটে গেল। শুনতে পেলাম 2-3 জন লোক জিজ্ঞাসা করছে, কি হলো মশাই? ও ভাই, হলো কি? আমি দুটো হাত চোখের সামনে আনলাম। 2 হাত ভরা রক্ত। বছর 7 আগের কথা। তখন কলকাতার পথে ঘাটে মানুষ খুন করার উৎসবের রেয়াজ ছিল না। আহত ও নিহত মানুষ দেখলে লোকে ফেলে পাকাতো না। চলন্ত বাসে অনেক লোক আমাকে ঘিরে ব্যাকুল হয়ে রইল। আমার যে ঠিক কী হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমার 2 হাত ভরা শুধু রক্ত। আমার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কোনো ব্যথাও তখন টের পাচ্ছি না। লোকজন ধরাধরি করে আমাকে দাঁড় করালো। রক্ত তখনও পড়ছে অনর্গল। অনেকে চিৎকার করে বাস থামালো। আমাকে কি কেউ জোরে মেরেছে? কিন্তু বাসের কোনো লোক আততায়ীকে তো দেখেনি। কেউ দুর্দার করে নেমে চলেও যায়নি। ব্যাপারটা এমন হঠাৎ হয়েছে যে আমি ভিড়ের মধ্যে হঠাৎ বসে না পড়লে কেউ লক্ষ্যই করতো না। কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগারও কোনো প্রশ্ন ওঠে না। সেখানে সেরম কিছু নেই। একজন লোক আমার দিকে মুখ নিচু করে জিজ্ঞাসা করল, আপনার নাকে কি এরকম ঘুষি মারল? আমি রক্তাক্ত মুখ তুলে লোকটিকে দেখতে চাইলাম। রক্তস্রোতে আমার বিস্ময় চাপা পড়েছিল। চোখেও যেন ঘোর লেগে গেছিল একটু। আমি জিজ্ঞাসা করলাম, কে? অনেকগুলি কণ্ঠ প্রশ্ন করল, কে 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 কে? উত্তর নেই। কে মেরেছে কেউ ঠিক বলতে পারছে না। একজনের হাত আমার মুখের সামনে বিদ্যুৎ গতিতে এগিয়ে আসতে দেখেছে। হয়তো সেই হাতে কঠিন কোনো জিনিস ছিল। খালি হাতে এতটা আঘাত লাগার কথা নয়। যে মেরেছে সে হয়তো এখনও বাসের দোতলাতেই রয়েছে। দুর্ঘটনা নয়, কেউ আমাকে মেরেছে। এটা শুনেই আমার ব্যথা বোধ হতে শুরু করলো, অসম্ভব তীব্র ব্যথা। আপনি কোথায় যাবেন? আমি এখানেই নামব। নিজে নামতে পারবেন? আমি এবার সোজা হয়ে চারদিক তাকালাম। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। সবারই মুখ বন্ধুর মতো। যন্ত্রণা অনেকটা কমে গেল। আমি নামবার সময় সিঁড়ি দিয়ে পা বাড়িয়েছি। একজন লোক বললেন, দাঁড়ান, আমি ধরছি আপনাকে। কারোর সাহায্য নিতে আমার লজ্জা করে, অথচ উপকারী মানুষের প্রতি রূঢ় ব্যবহার করাও যায় না। কোনো রকমে বললাম, ঠিক আছে। তবু তিনি আমার হাত ধরলেন, তার সঙ্গে নাবতে লাগলাম। তখন একটি ঋণঋণে কণ্ঠস্বর বলে উঠল, আপনার বইটা যে রয়ে গেল। ময়ূরকণ্ঠী শাড়ি পরা একটা 23-24 বছরের মেয়ে, মোটামুটি সুশ্রী এবং সপ্রতিভ, বইটা বাড়িয়ে ধরেছে আমার দিকে। আমি মুখে ধন্যবাদ না জানিয়ে শুধু কৃতজ্ঞতার ভাব দেখিয়ে বইটা নিলাম। বইটা হারালে খুব মুশকিল হতো, লাইব্রেরি থেকে আনা। মেয়েটি জিজ্ঞাসা করল, আপনাকে কে মারল? এমনিতে এরকম একটা অচেনা যুবতী মেয়ে আমার সঙ্গে যেচে কথা বলতো না। আমার রক্তমাখা মুখ দেখে ওর মনে হয়েছে ওর বুঝি দয়া হয়েছে। আমি বললাম, পৃথিবীতে আমার কোনো শত্রু নেই। মেয়েটি বোধহয় এরকম কোনো উত্তর আশা করেনি।
তাই আমার কথা শুনে সে একটু হেসে ফেলল হঠাৎ। রক্তাক্ত চেহারার মানুষকে দেখে কেউ হাসে না। বাস এর আগেই চলতে শুরু করেছে। আমাকে নামতে হবে পরের স্টপে। মেয়েটির প্রশ্ন ও চিন্তা আমার মধ্যে নতুন করে সাড়া জাগায়। কে আমাকে মারল? কী দোষ ছিল আমার? হঠাৎ লেগে যাবার ব্যাপারও নয়, এত জোরে লেগেছে। কিন্তু যদি সামনাসামনি কোনো অভিযোগ জানাতো, ঝগড়া করতো, আচমকা মেরে বসতো, তাহলেও না হয় মনকে বোঝাতাম। কাপুরুষের মতোই আত্মগোপন করে কেন মারলো আমাকে? কোনো কাপুরুষের সঙ্গে আমার শত্রুতা থাকার প্রশ্নও ওঠে না। বাসটি ততক্ষণে চলতে শুরু করেছে। যে ভদ্রলোক আমার হাত ধরে নামাচ্ছিলেন তিনি বললেন, রোক্কে রোক্কে। বাস তবু থামল না। তিনি আরও জোর গলায় বললেন, আরে ভাই রোক্কে, দেখছেন না অ্যাক্সিডেন্ট। ভদ্রলোক ব্যাপারটাকে নাটকীয় করতে চায়। যন্ত্রণার মধ্যেও আমার লজ্জা হয়। আমাকে কেন্দ্র করে কোনো নাটকীয় ব্যাপার আমি পছন্দ করি না। অনেক লোক একসঙ্গে আমার দিকে তাকালে আমার শরীর কুঁকড়ে যায়। একতলার কিছু লোক ঘাড় ঘুরিয়ে তাকালো। কেউই খুব একটা কৌতূহল দেখালো না। কন্ডাক্টর দুজনই নিচতলায় গল্প করছিল। তারা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি তাদের কোনো উত্তর দিলাম না। বাস থামতে নেমে পড়লাম। যন্ত্রণায় তখনও আমার মাথা ঝিমঝিম করছে। শরীরের কোনো জায়গার বদলে নাকে লেগেছে বলেই ব্যথাটা এত বেশি। রক্ত বন্ধ হয়নি তখনও। আমার প্রথমেই চিন্তা হলো রক্তটা বন্ধ করা দরকার। অধিকাংশ দোকানপাটি বন্ধ হয়ে গেছে, কাছাকাছি কোনো ডাক্তারখানা নেই। আমার সঙ্গী ভদ্রলোক বললেন, একটু হাঁটতে পারবেন? আমহার স্ট্রিটের কাছে একটা ডাক্তারখানা আছে। আমি কাছেই একটা টিউবওয়েল দেখতে পেলাম। বললাম, আগে রক্তটা ধুয়ে নিই। আমার জামায় রক্ত, রুমালটা জবজবে ভিজে, প্যান্টে এমনকি জুতোতেও রক্তের ফোঁটা পড়েছে। এ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা যায় না। ভদ্রলোক পাম্প করতে লাগলেন, আমি জল দিয়ে ধুতে লাগলাম। ঠান্ডা জলের স্পর্শে খানিকটা ভালোই লাগলো, যেন অজানা কারুর স্নেহের মতন। নাকের মধ্যে জলের ঝাপটা দিলেও রক্ত বন্ধ হতে চায় না। এ অবস্থায় হঠাৎ আমার মনে পড়ল একটু আগে বাসে থাকা ময়ূরকণ্ঠী শাড়ি পরা সেই মেয়েটির কথা, যে আসলে বইটা ফেরত দিয়েছিল। মেয়েটির মুখখানি খুব চেনা মনে হলো, যদিও একথাও ঠিক, ওকে আমি আগে কখনো দেখিনি। কারোর কারোর ক্ষেত্রে হয় এরকম, একবার দেখলেই মনে হয় অনেক দিনের চেনা। কিন্তু মেয়েটি হাসলো কেন? আমার দুরবস্থা দেখে ওর কি হাসা উচিত ছিল? আমি এতই অপমানিত বোধ করলাম যে আমার কান্না এসে গেল। তখন আমি চোখে মুখে জলের ছিটে দিচ্ছি, কেউ যাতে আমার কান্না বুঝতে না পারে। ভদ্রলোক বললেন, কমেছে? আমি বললাম, অনেকটা। কিন্তু আমার জন্য কষ্ট করে নামলেন এখানে? না, আমার এখানেই নামবার কথা, কাছেই বাড়ি। আপনি কোথায় যাবেন? আমি এখান থেকে 3B বাস ধরব। এক্ষুনি বাসে উঠতে পারবেন? শরীর দুর্বল লাগবে না? না, চলে যাব ঠিক। আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমাদের বাড়িতে একবার আসবেন, একটু বসে তারপর চলে যেতেন। খুব কাছেই আমার বাড়ি। না না, শুধু শুধু আপনাকে বিব্রত করতে চাই না। আপনি এমনিতেই আমার যা সাহায্য করলেন। আরে মশাই, চলুন, অত ভদ্রতা করছেন কেন? আসুন, একটু কফি খেয়ে যাবেন। বড় রাস্তার অদূরের গলির মধ্যে ভদ্রলোকের বাড়ি। ইতিমধ্যে নাম জেনে নিয়েছি। ওর নাম অনুপম সরকার, একটি সরকারি অফিসের লাইব্রেরিয়ান। সদর দরজা খোলাই ছিল। অন্ধকার সরু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনুপমবাবু বললেন, একটু সাবধানে উঠবেন, আবার যেন ধাক্কা টাক্কা না লাগে। আমি নাকের ওপর হাত চাপা দিয়ে রেখেছিলাম। অন্য যে জায়গায় লাগে লাগুক, আবার নাকে লাগলে আমি আবার অজ্ঞান হয়ে যেতে পারি। নিস্তব্ধ বাড়ি। সিঁড়ি দিয়ে একতলা, দোতলা, তিনতলা পার হয়ে গিয়েও অনুপমবাবু থামলেন না। আমার একটু একটু অস্বস্তি হতে লাগলো। কোথায় চলেছি? এত রাত্রে একজন সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে এখানে না আসাই উচিত ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কতলায়? অনুপমবাবু আমার হাত চেপে ধরে বললেন, আরে মশাই, আসুন না। হঠাৎ আমি অন্য একটা কথা ভাবলাম। এই লোকটার মতলব কি? আসলে কোথায় নিয়ে যাবে? এই লোকটাই আসলে মানেনি তো? এখন আমাকে ভুলিয়ে ভালিয়ে আবার নিয়ে যাচ্ছে আরও কোনো কঠিন শাস্তি দেওয়ার জন্য।
যদিও লোকটিকে আমি জীবনে কখনো দেখিনি, এর সঙ্গে আমার শত্রুতা থাকার কোনো কারণ নেই, তবু পৃথিবীতে অনেক অসম্ভব ব্যাপার ঘটে। আমি থমকে দাঁড়ালাম। ভদ্রলোক সবলে আমার হাত চেপে ধরে বললেন, আরে মশাই, লজ্জা পাচ্ছেন কেন? আসুন। গলার আওয়াজ পেয়েই বোধহয় দরজা খুলে গেল। একজন মহিলা সেখানে দাঁড়িয়ে, কুচকুচে কালো রং, স্নিগ্ধ মুখখানা, এক মাথা চুল। অন্ধকারের মধ্যে ভদ্রমহিলা প্রথমে আমাকে দেখতে পায়নি, হঠাৎ দেখতে পেয়ে মুখ দিয়ে একটা আর্ত শব্দ করলেন, তারপরেই ছুটে ঘরের মধ্যে কোথাও চলে গেলেন। অনুপমবাবু হেসে আমাকে বললেন, আসুন। আমার পক্ষে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি, কিন্তু এখন আর ঘরের মধ্যে না গিয়ে উপায় নেই। বিরাট খাটের ওপর দুটি বাচ্চা ঘুমোচ্ছে। ভদ্রমহিলা সেখানে নেই। ঘরে একটি মাত্র চেয়ার। অনুপমবাবু আমাকে বললেন, এই চেয়ারটায় বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? বসলাম। দূরে একটা ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পেলাম আমার চেহারা। এমন বিসদৃশ এবং বোকা ভঙ্গিতে কোনো মানুষকে বসে থাকতে আমি এর আগে দেখিনি। একটু বাদেই মহিলা ফিরে এলেন ঘরে। নিজের স্বামীর সঙ্গে কোনো কথা বলার আগেই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমার বদলে ওর স্বামী বললেন, ভদ্রলোক বাসে আসছিলেন, হঠাৎ কী যে হলো, অদ্ভুত ব্যাপার। আমি বাধা দিয়ে বললাম, হঠাৎ লেগে গেছে। উনি বললেন, না, কি যেন মেরেছে। কে মেরেছে তা তো জানি না। ভদ্রমহিলা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ছি, মারামারি করতে নেই। মানুষের সঙ্গে মারামারি করে কি লাভ? এতক্ষণ বাদে আমার হাসি পেল। উনি ধরেই নিয়েছেন আমি মারামারি করেছি। এরকমই হয় বোধ হয়। এক পক্ষের আঘাতে কি রক্তপাত হয় এতটা? আমি বললাম, না, মারামারির ব্যাপার নয়, আমার বোধ হয় ধাক্কা টাক্কা লেগেছে কোথাও। এত রাত্রে আপনাদের খুব বিব্রত করছি, আমি এবার চলি। অনুপমবাবু বললেন, কি ওকে এই অবস্থায় যেতে দেওয়া যায় বলো? মহিলা বললেন, না না, আজ আর যাবার দরকার নেই, আপনি আজ এখানেই থেকে যান না, কোনো রকমে জায়গা হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললাম, না না, আর কোনো দরকার নেই, আমাকে বাড়ি ফিরতে হবে। মহিলা বললেন, ঠিক আছে, একটু পরে যাবেন, এক্ষুনি উঠবার দরকার নেই। অনুপমবাবু আবার হাসতে হাসতে বললেন, করবি, তুমি প্রথমে ওকে দেখে পালিয়ে গেলে কেন? ভয় পেয়েছিলে? অনুপমের স্ত্রীর নাম করবী। এই কথাটাই খুব লজ্জা পেয়ে গেলেন, কেন প্রথমে বুঝতে পারিনি। খুব নিচু করে বললেন, না, ভয় পাইনি। এখন বুঝতে পারলাম, ভদ্রমহিলার গায়ে ব্লাউজ পরেছিলেন না তখন, শোয়ার জন্য তৈরি হয়েছিলেন। অচেনা পুরুষ দেখে তাই তাড়াতাড়ি পোশাক ঠিক করতে গিয়েছিলেন। করবীর বয়স 30-এর কাছাকাছি। আর একবার ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো, অমন সুন্দরী নারী আমি খুব কম দেখেছি। মুখের মধ্যে একটা কোমলীয় ভাব, শান্ত দৃষ্টি। এই নারী বোধহয় পৃথিবীতে কোনো পাপের কথা জানে না। আমার কাছে বেশ রহস্যময় লাগছিল গোড়া থেকে। ভদ্রলোক আমাকে ডেকে আনলেনই বা কেন? আজ তিনি আমাকে আর থাকবার জন্য পিড়াপিড়ি করলেনই বা কেন? ঘরদোরের চেহারা দেখলেই বোঝা যায় এদের অবস্থা সচ্ছল নয়। করবী আমার দিকে তাকিয়ে বললেন, নাকের ওপর দুটো নখের দাগ বসে গেছে, কেউ খুব জোরে মেরেছে। ভীষণ লেগেছিল, তাই না? ওহ, খুব লেগেছিল। আমি আমি দেখলাম করবীর চোখে জল। আমার বিস্ময় বুকের মধ্যে আরও লাফিয়ে উঠল। উনি কাঁদছেন আমার কষ্টের কথা ভাবে? এরকম কখনো হয়? আমি বললাম, না, অতটা লাগেনি। করবী চোখ মুছলেন, আবার লজ্জিত মুখে বললেন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আমি অসহায়ভাবে অনুপমবাবুকে বললাম, আমাকে এবার সত্যি চলে যেতে হবে। আপনার নিশ্চয়ই এখনও খাওয়া দাওয়া হয়নি। অনুপমবাবু বললেন, দাঁড়ান, করবীকে না বলে তো যেতে পারবেন না, ওকে এখনও চেনেননি আপনি। প্রতি মুহূর্তেই আমার সন্দেহ হচ্ছিল, এদের বুঝি কিছু একটা মতলব আছে আমাকে নিয়ে, যদিও তার সঙ্গে করবীর চোখের জল ফেলাটা আমি মেলাতে পারছি না। করবী ফিরে এলো এক কাপ দুধ আর এক বাটি গরম জল নিয়ে। দুধটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খেয়ে নিন, অনেকখানি রক্ত বেরিয়েছে তো। আমি লাফিয়ে উঠলাম, অসম্ভব, এদের আর্থিক অবস্থা ভালো নয়, দুটো বাচ্চা রয়েছে,
এদের দুধ আমি খাবো কেন? কলকাতায় এসব পরিবারে যে অঢেল দুধ থাকে না তা আমি জানি। আমি কিছুতেই খাবো না। ওরাও দুজন মিলে আমাকে দারুণ পীড়াপিড়ি করতে লাগলেন। করবীর গলায় হুকুমের সুর। এই দুধের মধ্যে বিষ মেশানো নেই তো? কিংবা ঘুমের ওষুধ? শেষ পর্যন্ত ওদের জোড়াজুড়িতে অতিষ্ঠ হয়ে রীতিমতন বিরক্ত মুখে এক চুমুকে খেয়ে ফেললাম সবটা দুধ। কোনো প্রতিক্রিয়া হলো না। করবী বললেন, এবার চুপটি করে বসুন, আমি ওই জায়গাটা মুছে দিচ্ছি গরম জল দিয়ে। আমার আর প্রতিবাদ করবার কোনো ক্ষমতা নেই। যা হয় হোক। হাত পা ছড়িয়ে বসে রইলাম চুপ করে। উনি গরম জলে তুলো ভিজিয়ে খুব যত্ন করে মুছে দিতে লাগলেন আমার ক্ষত। সস্নেহে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, লাগছে না তো? ব্যথা লাগছে না? এবার একটু ডেটল লাগিয়ে দিই, তাহলে আর ভয় নেই। আমার মুখের খুব কাছেই করবীর মুখ। কি বড় বড় দুটি চোখ, আঙুলগুলো যেন করুণায় মাখা। আমার চোখ বুঝে আসছিল বারবার। আমি কি স্বপ্ন দেখছি? এসব হচ্ছে কি? যাদের বিন্দু মাত্র চিনি না তারাই আমাকে এরকম যত্ন করছে কেন? করবীর অনুরোধে আমাকে জামাটা খুলে ফেলতে হয়েছিল। মেয়েদের সামনে আমি কোনো দিন জামা খুলি না, কিন্তু আমার কোনো ওজরই টিকল না। করবী সেই জামাটা বাথরুমে নিয়ে ভিজিয়ে দিয়েছে। আমাকে ওর স্বামীর একটা শার্ট পরতে দিলেন। বলতে লাগলেন, বাড়িতে এরকম রক্তমাখার জামা পরে গেলে বাড়ির লোক ভয় পেয়ে যাবে। প্রায় 1 ঘন্টা ধরে করবীর সেবা নেবার পর আমি সত্যিই একসময় বিদায় নিলাম। করবী তার স্বামীকে হুকুম করলেন আমাকে সঙ্গে নিয়ে বাঁশে যেন তুলে দেওয়া হয়। অনুপমবাবু আমার শেষ আপত্তি সত্ত্বেও বেরিয়ে এলেন রাস্তায়। গোড়া থেকে আমি কত রকম সন্দেহ করছিলাম, কিন্তু খারাপ কিছুই ঘটল না তো, শুধু সেবা যত্ন। রাস্তায় বেরিয়ে কিছুটা আসবার পর আমার মনে পড়ল করবীকে সেরকম কোনো কৃতজ্ঞতা জানানো হলো না। অনুপমবাবুকে বললাম, আপনার স্ত্রী যা করলেন। অনুপমবাবু বললেন, করবী বড্ড ভালো, জানেন, ওর মতন মেয়ে হয় না। নিজের স্ত্রী বলে বলছি না। সে তো নিশ্চয়ই। আর একটু মিশলে দেখবেন পৃথিবীতে এ যুগে এরকম মেয়ে হয় না। যে কোনো মানুষ দুঃখ কষ্ট পেলে ও এত দুঃখ পায়। সত্যি এ যুগে এরকম মেয়ে। আমার মতন একজন গরিবের সঙ্গে বিয়ে হয়েছে, সারাদিন খাটাখাটনি করে, বাইরে বেরোতে পারে না। তবু আমার ইচ্ছা হয় কি জানেন, বাইরের লোককে ডেকে ডেকে দেখাই, সবাইকে বলি, দেখো এই যুগেও এরকম মেয়ে আছে। তাই আপনাকে আজ নিয়ে এলাম। আজ রাত্রিরের সমস্ত ঘটনাটাই রহস্যময়। কেন বাসে একজন মারল, তারপর কীরকমভাবে এরকম একটা পরিবারের সঙ্গে পরিচয় হলো, যাদের কাজ হচ্ছে বিনা কারণে উপকার করা। সম্পূর্ণ বিপরীত এক অভিজ্ঞতা। পরক্ষণে আবার মনে পড়ল, আমার আততায়ী তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। তার জন্যই অনুপম আর করবীর সঙ্গে আমার পরিচয় হলো। আমার লাভের পরিমাণটা অনেক বেশি। আততায়ীকে এই কথাটা জানানো খুব দরকার। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকম গল্প আবার আমরা নিয়ে আসব। ধন্যবাদ।